প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী নামক অত্যন্ত সুন্দর যে গল্পটা রয়েছে সেই গল্প কিন্তু আমরা ক্রমশ চর্চা করতে করতে এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যেই আমাদের ৩-৪টে পাঠ হয়ে গেছে। আমরা শেষ পর্যন্ত যে জায়গায় এসে থেমেছিলাম সেটা হচ্ছে মুখোপাধ্যায় মহাশয়ের আর্থিক অবস্থা খারাপ, প্রচণ্ড রকম আর্থিক খরচাপাতি তার বেড়েছে, আর্থিক যে চাপ তার উপরে পড়েছে। বড় ছেলে মেজ ছেলে এরা তো এক পয়সা রোজগার করে না, এর মধ্যে আবার যে বড় নাতনি কল্যাণীর বিয়ে দিতে হবে, তো সেখানে প্রায় ২৫০০ টাকার মতো খরচা আছে। এদিকে হাতির পিছনে রোজ ৩০-৪০ টাকা করে খরচা হচ্ছে। রোজগার কমে গেছে, মানে রোজগার তো নেই। মুখুজ্জে মশাই উনি তো মুক্তারি ছেড়ে দিয়েছেন, তাহলে ওই যেটা সঞ্চয়, সেই সঞ্চয়ের সুদ থেকে উনি ভেবেছিলেন যে আমি অবসর জীবনে খরচাপাতিগুলো চালাতে পারবো। কিন্তু এমন কিছু পরিস্থিতি তৈরি হয়ে গেছে, ওর এক পুত্রের নাতির শরীর খারাপ হয়েছিল, তার খরচা আছে। 2 পুত্রবধূ গর্ভবতী, 2টো সন্তান আবার জন্ম নেবে, তাদের পিছনে খরচা আছে। ছেলে 2টো অমানুষ, তারা কোনো বাবাকে কোনোভাবে সাহায্য করতে পারে না, শুধু বসে বসে খায়। আর তৃতীয় যে সন্তানটি আছে সে কলকাতায় পড়ছে, আমরা শুনেছি। তো মুখোপাধ্যায় মহাশয়ের আশা আছে যে ও যদি লেখাপড়া শিখে মানুষ হয় তাহলে হয়তো সংসারের হালটা কিছুটা হলেও ধরতে পারবে। তো এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয়ের শরীর ক্রমে ভগ্ন হইয়া পড়িতে লাগিল। ভাবনা চিন্তা মানে অত্যন্ত দুশ্চিন্তা, শুধু ভাবনা চিন্তা নয়। একদিন সংবাদ আসিল, কনিষ্ঠ পুত্রটি বিএ পরীক্ষা দিয়েছিল, সেও ফেল করিয়াছে। এবার বলো তোমরা যে আর কতটা আঘাত মুখোপাধ্যায় মশাইকে পেতে হবে। 3টে ছেলেই প্রমাণিত হলো অপদার্থ এবং অযোগ্য। এদিকে হাতির পিছনে খরচা যদি কমাতে পারেন তাহলে মাসে 30-40 টাকা বাঁচে, কিন্তু হাতিকে তো মুখোপাধ্যায় মহাশয় হাতি মনে করেন না। তাই বন্ধুবান্ধবরা মুখোপাধ্যায় মহাশয়ের ভালো ভেবেই, তার ভালো কামনা করেই হাতিকে যখন বিক্রি করার প্রস্তাব দিয়েছে, তখন মুখোপাধ্যায় মহাশয় মন থেকে কখনোই মেনে নিতে পারেননি। কখনো বলেছেন যে হাতির পিছনে তো খরচা হচ্ছে, সে খরচা তো আমার ছেলে মেয়ে নাতি নাতনিদের পিছনেও খরচা হচ্ছে। তাহলে তোমাদের যুক্তিতে যদি হাতির পিছনে খরচা হচ্ছে সেই জন্য হাতিকে বিক্রি করে দিতে হয়, তাহলে তো আমার ছেলে মেয়ে নাতি নাতনিদেরকেও বিক্রি করে দিলে হয়। কখন এরকম বলছেন। আবার যখন আরেকটু বোঝাচ্ছেন এরা বন্ধুবান্ধবেরা, তখন একবার করে বলছেন তোমরা কি করে পারো এরকম কথা বলতে, এতটা নিষ্ঠুর তোমরা, এটাই বোঝাতে চাইছেন। কিন্তু যখন শেষ পর্যন্ত শেষ আশার প্রদীপটিও নিভে গেল, ছোট ছেলেটিও ফেল করল, তখন মুখোপাধ্যায় মশাই বুঝতে পারলেন আমার আর কিচ্ছু করার নেই। বন্ধুগণ বলিতে লাগিলেন, মুখুজ্জে মহাশয় হাতিটিকে বিক্রি করে ফেলুন, করে নাতনির বিবাহ দিন। কি করবেন বলুন, অবস্থা বুঝে তো কাজ করতে হয়। আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। এই কথাগুলো যখন আগে মুখোপাধ্যায় মহাশয়কে বলা হতো, তখন মুখোপাধ্যায় মহাশয় কিছু না কিছু একটা উত্তর করতেন। তাতে কখনো বোঝা যেত হাতিটার প্রতি তার ভালোবাসা, কখনো বোঝা যেত এদের প্রতি তার অভিমান। কিন্তু আজকে যেটা দেখলাম যে এই কথাগুলো যখন বন্ধুরা আবার বলতে লাগলো, তখন মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেন না। মাটির পানে চাহিয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন।
দীর্ঘ নিঃশ্বাস কখন মানুষ ফেলে? যখন মানুষ হতাশ হয়ে যায়। মুখোপাধ্যায় মহাশয় বুঝতে পারছেন যে আমার আর কোনো উপায় নেই। আমার এত আদরের হাতি প্রকৃতপক্ষে হস্তিনী, তো আমরা সাধারণভাবে হাতিই বলবো, সমস্যা নেই। মানুষ, পুরুষ মানুষ হোক বা স্ত্রী হোক, আমরা মানুষকে তো মানুষই বলি, এটা এমন কিছু ব্যাকরণগত ভুল নেই। তো এখানে তার যে প্রজাতি, সেই প্রজাতিটাই উল্লেখ করছি, হাতি, কিন্তু তোমরা মনে রাখবে এটি কিন্তু হস্তিনী। তো যাই হোক, তো মুখোপাধ্যায় মহাশয় বুঝতে পারলেন যে আমার আর কোনো উপায় নেই, আমার এত আদরের আদরিনীকে বিক্রি করতেই হবে। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয়। সেখানে বিস্তর গরু বাছুর, ঘোড়া, হাতি, উট, বিভিন্ন রকমের জন্তু জানোয়ার বিক্রয়ার্থে আসে। বিক্রয়যুক্ত অর্থে, বিক্রয়ার্থে অর্থ মানে উদ্দেশ্যে, বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসা হয়। অর্থাৎ একটা বড় মেলা বামুনহাটে হয়, যেখানে পশু পাখি প্রচুর কেনাবেচা হয়। বন্ধুগণ বলিলেন, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, ও বিক্রি হয়ে যাবে। এখন 2000-এ কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 2-3 হাজার টাকা অনায়াসে পেতে পারবেন। কোঁচার খুঁটে চোখ মুছিয়া মুখোপাধ্যায় বললেন, কি করে তোমরা এমন কথা বলছো? বন্ধুরা বুঝাইলেন, আপনি বলেন ও আমার মেয়ের মতো, সেটা তো আমরা বুঝি। তা মেয়েকেই কি চিরদিন ঘরে রাখা যায়? মেয়ের বিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়, এর আর উপায় কি? তবে পোষা জানোয়ার অনেক দিন ঘরে রয়েছে, মায়া হয়ে গেছে, একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই হয়, যে বেশ আদর যত্নে রাখবে, কোনো কষ্ট দেবে না, এমন লোককে বিক্রি করবেন। তো মুখোপাধ্যায় মহাশয় এদের কথাটা একেবারে উড়িয়ে দিতেও পাচ্ছেন না। ভাবলেন, ভাবনা চিন্তা করলেন। ভাবনা চিন্তা করার পর এক সময় তিনি পরিস্থিতির কাছে পরাজয় স্বীকার করলেন। তিনি বললেন, ঠিক আছে, তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক, দাও, মেলায় পাঠিয়ে দাও। একজন ভালো খদ্দের ঠিক করো, তাতে দামে যদি 200-500 টাকা কমও হয় সেও স্বীকার, মানে সেটাও আমি মেনে নেব। তখনকার দিনে 200-500 টাকা মানে কম টাকা নয়। যেখানে 2500 টাকায় একটা বিয়ে বাড়ি পেরিয়ে যায়, পাত্রপক্ষের পণের দাবি মিটিয়েও, অর্থাৎ বিয়ে বাড়ির অনুষ্ঠানটা মাত্র 500 টাকায় হয়ে যায়, তো সেখানে উনি 500 টাকা কমেও হাতিটাকে বিক্রি করতে রাজি আছেন, যদি খদ্দের ভালো হয়। ভালো হয় মানে ভালো মানুষ হয়, যদি সে তার আদরিনীকে যত্নে রাখার মতো মানসিকতা রাখে, যদি সে আদরিনীকে ভালোবাসতে পারে, এইরকম যদি কোনো খদ্দের পাওয়া যায়, সেক্ষেত্রে তোমরা যে বলছো 3000 টাকা পেয়ে যাব, 3000 টাকা আমার দরকার নেই, হলে খুবই ভালো। যদি না হয়, তার থেকে যদি 200-500 টাকা কম হয়, তাতেও কিন্তু তোমরা তার হাতেই দেবে, কিন্তু পয়সা বেশি পাবো, এরকম চিন্তা করে যাত্রার হাতে কিন্তু আদরিনীকে বিক্রি করো না, কারণ ও কষ্ট পাবে। তো আমরা জানি যেটা, যে ওই যে বামুনহাটের মেলা, এই বামুনহাটের মেলাটা কখন হয়?
চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়। বামুনহাটের মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়। এখানে শুধু মেলা কথাটা লেখা আছে। প্রশ্ন আসতে পারে তোমাদের যে কোন মেলার কথা এখানে বলা হয়েছে, কারণ আমরা এর পরে দেখব যে এই গল্পে মোট 2টো মেলার কথা উল্লেখ করা আছে। তো এটা তোমাদের মনে রাখতে হবে যে চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পূর্বে যে মেলাটি আরম্ভ হয় সেটা হচ্ছে বামুনহাটের মেলা। কারণ কি, এখনও পর্যন্ত ওই একটা মেলার কথাই আমরা চর্চা করেছি। তো 15 দিন পূর্বে আরম্ভ হলেও শেষের 4-5 দিনই জমজমাট বেশি। তো সেই কারণে ঠিক হলো যে শেষের 4-5 দিন তো মেলাটা জমবে ভালো, তাহলে সংক্রান্তির 1 সপ্তাহ পূর্বে নিয়ে গেলে ভালো। তাহলে বেশি দিন থাকতে হবে না, হয়তো 2-3 দিনের মধ্যেই আদরিনীকে বিক্রি করে দেওয়া যাবে। ঠিক আছে, মেলায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হলো। মাহুত তো যাইবেই, হাতি যখন যাবে হাতিকে নিয়ে যাবে কে? মাহুত নিয়ে যাবে। আর হাতি বিক্রি হয়ে গেলে হাতির সঙ্গে সঙ্গে মাহুতও তো তাকে দেখাশোনা করার জন্যে সেই মালিকের কাছেই কাজ করবে তখন। তো মাহুত তো যাইবেই, মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্রটিও সঙ্গে যাইবে, অর্থাৎ তার মেজ ছেলে যাচ্ছে আর মাহুত যাচ্ছে আদরিনীকে নিয়ে। যাত্রার দিন প্রত্যুষে মুখোপাধ্যায় গাত্রোত্থান করিলেন। এখানে 2টো কথা আছে। প্রত্যুষ মানে ভোরে, ভোরবেলাতেই, আর গাত্রোত্থান মানে ওঠা। অর্থাৎ যেদিন আদরিনীকে নিয়ে যাওয়া হবে মেলায় সেই দিন একেবারে ভোরবেলাতেই মুখোপাধ্যায় মহাশয় উঠলেন। এবার উঠে যা যা করণীয় সেগুলো করলেন। তার খাবারের ব্যবস্থা করে রেখেছেন, একেবারে চিরবিদায় দিচ্ছেন। ঘরের লোকেদেরও মন মেজাজ খুব খারাপ। এতদিন ধরে হাতিটা আমাদের ঘরে রইল, এ তো ঘরের একজন সদস্য হয়ে গেছে, তো সে আজকে আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্যে চলে যাচ্ছে। তো সেই জন্যে বাড়ির মেয়েদেরও মন খারাপ, বাচ্চাদেরও মন খারাপ। তো হাতিকে খাওয়ানো হচ্ছে, পেট ভরে খাওয়ানো হচ্ছে। যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে। আর বাটির মেয়েরা বালক বালিকাগণ সজল নেত্রে বাগানে হস্তির কাছে দাঁড়াইয়া। সজল নেত্রে মানে চোখে তাদের জল। কেন? আর আদরিনী আমাদের কাছে থাকবে না, সেই জন্যে আমাদের মনে ভীষণ কষ্ট হচ্ছে। তো তাদের যদি এত কষ্ট হয় তাহলে জয়রামবাবুর কতটা কষ্ট হবে আমরা অনুমান করতে পারছি। খড়ম পায়ে দিয়া মুখোপাধ্যায় মহাশয়ও সেখানে গিয়া দাঁড়াইলেন। কখন? যখন হাতি খাওয়া দাওয়া করছে আর মেয়েরা বাচ্চারা দাঁড়িয়ে আছে, ঠিক সেই সময় খড়ম পায়ে দিয়া মুখোপাধ্যায় মহাশয়ও সেখানে গিয়া দাঁড়াইলেন। পূর্বদিন 2 টাকার রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন। 2 টাকার রসগোল্লা, এটাও কিন্তু কম নয়। তোমাদেরকে আমি বারবার বলবো, যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময়ে টাকার দাম কেমন ছিল, 1 টাকায় কত কি পাওয়া যেত, এগুলো তোমরা একটু চিন্তা ভাবনা করবে। একটা উদাহরণ তোমাদের সামনে দেয়াই আছে যে 500 টাকায় জয়রামবাবুর মতো একজন সম্পন্ন লোকের বাড়ির বিয়ে বাড়িটাও কিন্তু পেরিয়ে যেত। তো 2 টাকার রসগোল্লা মানে বেশ অনেকগুলোই। তো তখনকার দিনে রসগোল্লা এখন যেমন পলিথিনে দিয়ে দেয়, তারপরে প্যাকেটে দিয়ে দেয়, আগেকার দিনে কিন্তু রসগোল্লা হাঁড়িতে দিত। তো উনি এই যে আদরিনী চলে যাবে, তো যাওয়ার সময় মিষ্টি মুখ করানোর জন্যে আর তো আমার বাড়িতে খাবে না, তো সেই জন্যে 2 টাকা দিয়ে 1 হাঁড়ি রসগোল্লা আনিয়ে রেখেছিলেন। তো ভৃত্য যখনই মুখোপাধ্যায় মহাশয় ওখানটায় এলেন, ভৃত্য অর্থাৎ চাকর সেই হাঁড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। তো ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে
মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়াইলেন। দেখো, তোমরা ভোজগড়ের কথাটা চিন্তা করো। আমরা ভোজবাড়িতে নানা রকম চর্ব চস্য লেহ্য পেয়েও আমরা খাই, কিন্তু শেষ পাতে থাকে মিষ্টি। তো তাই সব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আদরিনীর জন্যে যে মিষ্টি আনা হয়েছে সেটা মুখোপাধ্যায় মহাশয় নিজে হাতে করে সেগুলো হাতিটাকে খাওয়ালেন। শেষে তাহার গলার নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্ন কণ্ঠে বলিলেন, ভগ্ন কেন? কারণ হচ্ছে দুঃখে তার গলাটা, মানে কি বলবো, যে কান্না পাচ্ছে, কান্নায় গলাটা তার জড়িয়ে আসছে। পুরুষ মানুষ কাঁদা তো আর যায় না সবার সামনে, তো সেই জন্যে তার গলাটা কেমন হয়ে গেছে। বলল, আদর, যাও মা যাও, বামুনহাটের মেলা দেখে এসো। কি বললেন? বামুনহাটে তোমাকে পাঠাচ্ছি মেলা দেখার জন্যে, যাও মেলা দেখে এসো। কেন এই ছলনাটা কেন? কারণ তার মনে এত কষ্ট হচ্ছে যে প্রাণ ধরিয়া বিদায় বাণী তিনি উচ্চারণ করিতে পারিলেন না। উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন। তো আজকে আমরা এই পঞ্চম পরিচ্ছেদটা সম্পূর্ণ করলাম। এখন ইচ্ছে করলে ষষ্ঠ পরিচ্ছেদটাও শুরু আমরা করতে পারি, কিন্তু যাক, তাতে ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্যে এখানেই আমরা শেষ করছি। এই পঞ্চম পরিচ্ছেদ পর্যন্ত তোমরা একটু মন দিয়ে পড়বে, আর তোমাদের যাতে সুবিধা হয় তার জন্যে আমি যেমন আমার ভয়েস, তোমরা কণ্ঠস্বরটা যেমন শুনতে পাচ্ছ, আমি কিন্তু টেক্সটও তোমাদের এর সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। কাজেই যদিও এখনও বই তোমরা হাতে পাওনি, তোমাদের সমস্যা কিছু হবে না। এই ভিডিওর মধ্যেই সব কিছু পেয়ে যাচ্ছ। সামার ভ্যাকেশন পড়ে গেছে, গ্রীষ্মের ছুটি পড়েছে, মানে স্কুল আসতে হবে না এটা, কিন্তু পড়াশোনা বন্ধ করতে হবে এরকম কোনো কথা নেই। পড়াশোনাটা নিয়মিতই করতে হবে, এবং স্কুলে যা পড়তে তার চাইতে অনেক বেশি তোমাদের দায়িত্ব বেড়ে গেল, তোমাদের ঘরে অনেক বেশি পড়তে হবে। স্কুলে তো আমরা বোঝানোর সুযোগ পাই, কিন্তু এখন তোমাদের যেটা করতে হবে, নিজেকেই পড়তে হবে, নিজেকেই বুঝতে হবে। ফলে তোমাদেরকে সময় অনেকটাই বেশি দিতে হবে। একদমই কোনোভাবে সময় নষ্ট তোমরা করবে না। ঠিক আছে, এর পরের ভিডিওতে আমরা ষষ্ঠ পরিচ্ছেদে যাব।